বাড়ির মেয়েরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে সিরাত সায়নকে একবার দেখে এলেন। মুখ ফুটে কিছু না বললেও সিতারার পাশ ঘেঁষে দাঁড়ালেন। ছোট জায়ের এই অভ্যাসের কথা ভালো করে জানেন সিতারা চৌধুরী। সিরাত যখনই কিছু বলতে চায় তখন এভাবেই ঘুরঘুর করে, বোকা বোকা হাসে। যতক্ষণ না নিজে থেকে কিছু জিজ্ঞাসা করবেন ততক্ষণ এভাবেই চোরকির মতো ঘুরতে থাকবে। আজও তাকে পাশ ঘেঁষতে দেখে সিতারা চৌধুরী ব্যাপারটা বুঝে একটু প্লেটগুলো ধুতে ধুতে বলল, কিছু বলবি মেজো? হুম, বল। জরুরি কিছু? বড় ভাবি, বলছিলাম যে শাওনের একটা বিয়ে দিলে কেমন হয়? বয়স তো কম হলো না ছেলেটার, এখনো হতে পারে লজ্জায় কিছু বলে না। সিতারা চৌধুরী চায়ের দিকে একবার তাকিয়ে প্লেট ধুয়ে মুছে সাজিয়ে রাখলেন। তারপর ডিমগুলো ফ্রিজে রেখে বললেন, হঠাৎ এ কথা? কোনো ভালো মেয়ের সন্ধান পেয়েছিস? না না, তেমন কিছু না। শান শুধু দুজনই প্রাপ্তবয়স্ক। আজকে বিয়ে দিলে কালই ঘর আলো করে নাতি নাতনি আসবে। বাচ্চাদের কলকাকলিতে ভরে উঠবে চৌধুরী নিবাস। কিন্তু যাদের জন্য মেয়ে দেখব, ওরা তো গুরুত্বই দেয় না। আমিও বা মা হয়ে আর কতবার বোঝাবো বল দেখি। ওয়াশরুম থেকে বের হতে গিয়ে সায়ন আহত পায়ে ব্যথা পেয়েছে, রক্ত বের হয়েছে। একটা বউ থাকলে সেবা যত্ন করতে পারতো। এত বড় ছেলের কখন কি লাগে আমরা কি বুঝবো? বুঝলেও ছেলেটা তো লজ্জায় কিছু বলে না, ডাকে না আমাদের। সিতারা চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস চেপে দুপুরে রান্নার জন্য সবজিগুলো বুয়াকে কাটতে দিয়ে জবাব দিলেন, এবার শুদ্ধ ফিরো। দেখি ওকে দিয়ে শাওনের সঙ্গে কথা বলাবো। তোর বড় ভাই তো রাগ দেখাতেও যায়নি ছেলেটাকে। কিছু বলবে, আমাকে উল্টো খিটখিট করে ওঠে। ওদের বাপ ছেলেদের দ্বন্দ্বে আমি মাঝখানে পড়েছি। না পারি স্বামীর কথায় সাপোর্ট দিতে, না পারি ছেলেদের যুক্তির কাছে হার মানতে। পছন্দ অপছন্দ থাকলে তো বলে না। আমরা কতদিন জিজ্ঞাসা করেছি। তোমরা দুই ছেলে মুখে কুলো পেটে বসে থাকে। শায়ন ফাজলামো করে কথা এড়িয়ে গেলেও শুদ্ধ যেন কানেই শোনে না। বুঝি না বাবু, এরা কি চিরকুমার থাকার পণ করেছে নাকি? এর আগে একটা মেয়ে দেখতে গেলাম, আমাদের অফিস স্টাফের শালি। কি যে সুন্দর মেয়েটা, সাজিয়ে গুছিয়ে রাখলে জ্যান্ত পুতুল যেন একটা। শায়নকে ছবি দেখালাম, শায়ন বিয়েতে রাজি না দেখে শুদ্ধকে কত করে বললাম। সে ফোঁসফোঁস করে বলল, বিয়ের প্রয়োজন অনুভব করলে জানাবে। এখন তখন আয়োজন শুরু করো। আপাতত এসব বলে মাথা খারাপ করো না। তা প্রয়োজন অনুভব করবে কবে? অন্য বাড়ির ছেলেরা দেখি গোঁফ না গজাতেই বিয়ে বিয়ে করে মুখে ফেনা তুলে ফেলে। কত ছেলে মরতেও যায় বিয়ের জন্য। যত সব হয়েছে আমাদের বাড়ির ছেলেরা বিয়ের কথা শুনতেই পারেনি। এভাবে সিতারা চৌধুরী সিরাতের সঙ্গে ছেলেদের নিয়ে কথা বলছিলেন। তখন সিমিনের, অর্থাৎ শীতলের মা কথাগুলো শুনে গেল। শীতলকে বকতে বকতে সিঁড়ি বেয়ে নামছে উনি। এক গাদা জামা বের করে বিছানার উপর স্তূপ করে রেখে গেছে মেয়েটা। পরে একটা বের করে পাঁচটা। তারপর পাল্লা দিয়ে দলা মলা পাকিয়ে রেখে চলে যায়। এত বড় মেয়ে, হুঁশ জ্ঞান এখন না হলে আর কবে হবে? এসব বকতে বকতে জামা কাপড়গুলো একা হাতে গুছিয়ে ময়লা কাপড় ধুয়ে ছাদে মেলে এসেছেন তিনি। হাঁপিয়েও গেছেন। মেয়ের নামে অভিযোগের পর্সা খুলে বসেছেন। তখন সিরাত সিমিনের উদ্দেশ্যে বলল, ছোট, শীতলকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল না? কবে যাবি? সিরিয়াল দিয়েছিস? সিমিন তো কথা ভুলেই গিয়েছিল। সিরাত বলার পর ওনার স্মরণ হলো কথাটা। ওনাকে মুখ দেখে সিতারা চৌধুরী বিরক্ত হয়ে বললেন, মা হয়ে এত ভুলো মনে হলে কিভাবে হবে সিমিন? দেখিস না মেয়েটার পিরিয়ডের প্রথম দিন কি অবস্থা হয়। স্বাভাবিক আর অস্বাভাবিক বলেই তো কিছু থাকে নাকি? মেয়ে মানুষের কিছু কিছু ব্যাপার নিয়ে অবহেলা করতে নেই। তুই না গেলে বল, আমি না হয় নিয়ে যাব মেয়েটাকে। যায়ের কথা বকা সিমিন মুখ কাচুমাচু করে জানালো উনি নিয়ে যাবেন। এরপর তিন যা মিলে গল্প করতে করতে হাতে হাতে সাংসারিক কাজকর্ম করতে ব্যস্ত হয়ে পড়লেন। ঘড়িতে তখন 10:30 হবে। সিতারা চৌধুরী ফোনটা হঠাৎ নিজস্ব স্বরে বেজে উঠল। উনি ড্রয়িং রুম থেকে ফোনটা হাতে তুলে নজর বুলিয়ে হাসলেন। নম্বর দেখে মমতাময়ী মন দরদে উতলে পড়ল। উনি কল রিসিভ করে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, আব্বা, কেমন আছো? শুদ্ধ শুদ্ধ শাওয়ার নিয়ে ভেজা চুল মুছতে মুছতে জানালো, ভালো আছি। তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে আম্মু? আমরা সবাই ভালো আছি। সকালে নাস্তা করেছো বাবা? না, সারা রাত ল্যাবে ছিলাম, কেবলই ফিরলাম। একটা কথা জানাতে কল করলাম, কিছুক্ষণ পরে 5 জন গেস্ট যাবে বাসায়, লাঞ্চ সারবে। তুমি সামলে নিও প্লিজ। এরা পরিচিত নাকি অপরিচিত কেউ? বিদেশি সায়েন্টিস্ট, কিছু কাজের জন্য এসেছে আর কি। ও আচ্ছা আচ্ছা। তুমি আসবে বাবা? তোমার বাসায় তোমার গেস্টরা আসবে, তুমি না থাকলে কিভাবে হবে? হুম, আমি আসি। এই তো এয়ার টিকিট কনফার্ম করে তোমাকে জানালাম। আর আম্মু, ওরা কিন্তু কয়েকটা দিন থাকবে। সমস্যা নেই বাবা, তুমি শুধু সাবধানে চলে এলো তাহলেই হবে। হুম।
মা ও ছেলের কথা শেষ করে কল কাটলেন। সিতারা চৌধুরী দুই চাকে গেস্টের কথা বলতেই ওনারা কাজে লেগে পড়লেন। ভাগ ভাগ করে কাজ বেছে নিলেন। আপ্যায়নের যেন ত্রুটি না থাকে সেই ব্যবস্থাও করলেন। তবে কিছু জিনিস প্রয়োজন, তাই লিস্ট করে শাহাদাত চৌধুরীকে বাজারে পাঠালেন। শীতল ক্লাসে যায়নি। নরম ঘাসের উপর বসে কিয়ার আর আনা তেঁতুল খাচ্ছে, গল্প করছে। কিয়ারার দৃষ্টি তখনও বিদেশিদের দিকে। বিদেশিরা রিকশায় চড়ে ঘাসের উপর ঘুরছে। কখনো নিজেরাই রিকশা চালাচ্ছে, রিকশা টেনে সামনে এগিয়ে নিতে না পারলে নিজেরাই হাসাহাসি করছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে কিয়ারা কামরানকে ইঙ্গিত করে বলে বসলো, "ওনার দাদার নাম ইমরান, বাপের নাম জুবরান, ওনার নাম কামরান। তা এই রানের বংশধরদের কোথায় কুড়িয়ে পেলি রে শীতল?" "বেলতলায়।" "ও, তা কামরান মিয়া বিদেশিদের সঙ্গে করছেটা কি? কি আশ্চর্য! আমাকে বলছে নাকি? তুই গিয়ে জিজ্ঞাসা করে আয়। শুদ্ধ ভাই কিছু বলেনি তোকে? নিজে বাঁচতে চাইলে খবরদার বলছি, ওনার নাম মুখেও নিবি না। ওনার মতো বিটকেল জাতের কাজিন কারো আছে কিনা জানা নেই, কপালই খারাপ বাল। এভাবে বলছিস কেন রে শীতল? শুদ্ধ ভাইয়ের মতো এত ভদ্র ড্রেসিং ছেলে আর আছে নাকি? তাও আবার সায়েন্টিস্ট। এই অবধি কি কি আবিষ্কার করেছে শুদ্ধ ভাই জানিস কিছু? ব্যাঙের ছাতার নিচে বছরের পর বছর কিভাবে বসবাস করা যায় সেই গবেষণা চালাচ্ছে উনি। রেগে যাচ্ছিস কেন? বল না একটু শুনি। কি বলবো? সে শুধু দেখতেই ড্যাশিং না, তার হাতের চেলাকাঠের বাড়ি আরো ড্যাশিং। সুইট টেস্টি, খাবি একবার? টেস্ট কর, ভালো লাগবে। ভাইয়া আবার তোকে মেরেছে? শুধু মারেনি, ফোনটার জান কবজ করেছে। যাওয়ার সময় সবাইকে গিফট দিয়েছে, আমাকে দেয়নি। লাগবে না তার দেওয়া গিফট। শাওন ভাই বলেছে সুস্থ হলে আমাকে শপিং করতে নিয়ে যাবে। এ কথা বলেও মুখ ভার করে ঘাসের দিকে তাকিয়ে রইল। শুদ্ধর এমন ব্যবহার ভীষণ ব্যথা পেয়েছে সে। শখ স্বর্ণকে দুটো ড্রেস দিয়েছে শুদ্ধ, সঙ্গে ম্যাচিং হিজাব। সাম্য সৃজনকে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, আর তাকে দিয়েছে 2 ঘা চেলাকাঠের বাড়ি। এবার এসে কয়েকবার রাগ তুলবে কে জানে। শীতল বেজায় মুখ দেখে কিয়ারাও কিছু বলার সাহস পেল না। এখন কিছু বললেই শীতল সমস্ত রাগ তার উপরে পড়বে। হঠাৎ শীতল কিয়ারার হাতের ফোনটা কেড়ে নিয়ে ফটাফট নম্বর তুলে কাউকে কল দিল। অপর পাশের মানুষটা কল তুলছে না, সেও হাল না ছেড়ে একের পর এক কল দিতেই থাকলো। চারবারের বেলায় কল তুলে গমগমে সুরে বলে উঠল, "সোহেব স্পিকিং, হু আর ইউ?" শীতল নিশ্চুপ, কারো কথা না শুনে হ্যালো হ্যালো করে শেষমেশ কল কেটে দিয়ে অপর পাশের মানুষটা। তাতে শীতলের রাগের পারদ দ্বিগুণ বাড়ল। সে আবার কল করলো সেই নাম্বারে। কিয়ারা বসে বসে শীতলের কাণ্ড দেখছে। এবারও কল বেজে বেজে শেষ মুহূর্তে কল রিসিভ হলে সে গলার স্বর পরিবর্তন করে ন্যাকা সুরে বলল, "বিশুদ্ধ বলছেন?" "না, বিশুদ্ধ সাহেব ভালো হয়ে যান। ভালো হতে টাকা লাগে না।" "ব্যথা কমে গেছে?" "কিসের ব্যথা?" "ওই যে চালাকার দিয়ে 2 ঘা দিয়ে এলাম, তার ব্যথা।" "নিষেধ করেছিলাম না আমার সঙ্গে চালাকি না করতে?" শীতল মুখ লকটে তাকিয়ে আছে কিয়ারার দিকে। ইস, মুখে ওড়না গুজে কথা বলে কি লাভ হলো? বুঝেই তো ফেললো। মুখ থেকে ওড়না বের করে সে কিছু বলার আগে শুদ্ধ বলল, "কলের কারণ?" "আপনাকে একটু দরকার ছিল।" "কেন?" "শোকেসে সাজিয়ে রাখার জন্য।" একথা বলে শীতল কল কেটে ফোনের দিকে তাকিয়ে মুখ ভিজকে দিয়ে বলল, "দিলাম খোঁচা। এবার মারেন দেখি কেমনে পারেন।" একথা বলে শীতল সুন্দর করে হাসলো। এবার শান্তি লাগছে। সেও বুঝুক কাউকে খোঁচা মারা কথা বলে কেমন লাগে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধর ফোন নাম্বার ডিলিট করে কিয়ারাকে ফোন ফিরিয়ে দিল। আজ একটু বেশি সাহস দেখে ফেলেছে, কারণ সে জানে শুদ্ধ এবার দেরি করে বাড়ি ফিরবে। বড় মাকে তাই বলতে শুনেছে। দেরি করে এলে ভুলে যাবে আজকের কথা। এ কথা ভেবে একটু খোঁচালো আর কি। এখন শুদ্ধ খোঁচা খেয়ে দিন পার করুক। তখন দুপুর 1:35। শীতল আর কিয়ারা কলেজ থেকে বেরিয়ে ফুটপাত ধরে হাঁটছে। মুখ ভার দুজনেরই। ক্লাস করবে না বলে জারুল গাছের নিচে নিজেদের আড়াল করে বসেছিল, যাতে কেউ দেখতে না পায়, না খুঁজে। কিন্তু হঠাৎ জাজুলের এক স্যার সেখানে উপস্থিত হন। একের পর এক প্রশ্ন করতেই থাকেন। অতঃপর প্রশ্নের তোপে পড়ে অগত্যা তাদেরকে ক্লাসে যেতে হয়েছে এবং সবগুলো ক্লাসও করতে হয়েছে। মাথার উপরে চড়া রোদ, ভ্যাপসা গরম। গাছপালা থ মেরে আছে যেন, পাতা নড়লেও জাত যাবে। এই রোদের মধ্যে না হেঁটে শীতল কিয়ারাকে বিদায় জানিয়ে রিকশায় উঠে বসলো। অতঃপর চৌধুরী নিবাসের গেটের সামনে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করলো। মূল ফটকটা অতিক্রম করে যেতে যেতেই হঠাৎ বাগানের দিকে নজর পড়ল। ফুলের বাগানের একপাশে ফলের গাছ লাগানো, তবে অন্য ফলের তুলনায় বেশিরভাগই টক জাতীয় ফলের গাছ রয়েছে সেখানে, যেমন তেঁতুল, বড়ই, আমড়া, আমলকি, পেয়ারা, জলপাই। বলা বাহুল্য বাড়ির মেয়ে বউরা
যেসব ফল খেতে পছন্দ করে সেই সব ফলের গাছ এখানে লাগানো হয়েছে। এই কাজ করেছেন শারাফত চৌধুরী নিজেই, যাতে বাড়ির মেয়ে বউরা ইচ্ছে মতো ফল খেতে পারেন। তাই উনি দেশি 12 মাসি ফলের গাছ লাগিয়েছেন। বেশ কদিন হলো বাগান মুখে হওয়া হয় না শীতলের। বিগত সপ্তাহে মেজো আম্মুর সঙ্গে লেবু আনতে গিয়েছিল, তারপর এদিকে পা মারায়নি। তাছাড়া শুদ্ধ বাড়িতে থাকলে গাছে উঠতে পারে না, উঠলে মারে, বকে এবং ধমকায়। মার খাওয়ার ভয়ে গাছে উঠে না, নয়তো গাছে উঠে ফল পাড়তে একাই 100 সে। হঠাৎ কিভাবে যেন সে বাগানের দিকে গেল। রোদে গরমে কলেজের ড্রেসের অবস্থা খারাপ, তবুও সেদিকে পাত্তা নেই তার। দুটো বিড়ালের মারামারির শব্দ শুনে সেদিকে পা বাড়িয়েছে। তার পায়ের শব্দ শুনে দুটো বিড়াল দুদিকে দৌড়ে পালিয়ে গেল। ফলে রেখে গেল সদ্য ফোটা পাখির দুটো ছানা। বেঁচে আছে ছানা দুটো, নড়ছে এখনো। সে ছানা দুটো দেখে হাতে তুলে আশেপাশে তাকিয়ে দেখলো। কোন গাছে পাখি দুটোর মায়ের বাসা বুঝতে উঠতে পারলো না, তবে মাথার উপর বড়ই গাছ দেখে বুঝলো পাখির বাসা এখানেই হবে। সে কলাপাতা ছিঁড়ে পাখির ছানা দুটো রেখে পিছি সরে একটু আড়ালে লুকিয়ে রইল। মা পাখিটা কিচিরমিচির শব্দে হাজির হয়ে মুখ করে তার বাচ্চা দুটোকে নিয়ে চলে গেল। ভর দুপুরে ভালো একটা কাজ করে মনটা ফুরফুরে হয়ে গেল। এরপর কি ভেবে গাছের দিকে তাকিয়ে ভাবলো অনেক দিন পেয়ারা মাখা খাওয়া হয় না। যেই ভাবা সেই কাজ, কাঁধের ব্যাগটা মাটিতে রেখে তরতর করে গাছে উঠে ডাসা ডাসা গোটা কয়েকটা পেয়ারা ছিল। এদিকে ওদিকে তাকিয়ে গাছের ডালে বসে তৃপ্তি সহকারে খেলো। পেটে ক্ষুধা থাকায় মনে হচ্ছিল পেয়ারা না যেন অমৃত খাচ্ছে। নিজেদের বাগানে তাড়া খাওয়ার ভয় নেই, ধমকানোর সুযোগ নেই। যে ধমকাবে সে তো বাড়িতেই নেই, তাহলে কিসের ভয়? সেসব ভেবে সে ইচ্ছা মতো দেখে দেখে বেছে বেছে পেয়ারা নামিয়ে নিচে নামলো। তারপর সেগুলো ব্যাগে পুরে চললো বাড়ির ভেতরে। গাছে উঠতে নামতে গিয়ে ড্রেসটা নষ্ট হয়ে গেছে। না ধুলেই নয়, তবে সে ধুবে না, কারণ এই বায়নায় আগামীকাল কলেজ মিস করবে। মনে মনে এমন দুষ্ট পরিকল্পনা এঁটে চেঁচিয়ে আম্মু আম্মু করে ডেকে ফুরফুরে মেজাজে ড্রয়িং রুমে পা রাখতেই থমকে দাঁড়িয়ে গেল। তার ডাক শুনে উপস্থিত কজোড়া চোখের দিকে তার দৃষ্টি নিবদ্ধ হলো। সে মুখ কাছুমাছু করে দ্রুত পা ফেলে রান্নাঘরের দিকে ছুটল। বিদেশিরা এখানে কেন? সে রান্নাঘরে গিয়ে মাছাজিদের ব্যস্ত হাতে খাবার রেডি করতে দেখে বুঝলো তার গেস্ট এসেছে। তাদের জন্য রান্না হয়েছে হরেক পদের বাঙালি আইটেম। রান্নাঘরে দরজায় তাকে দেখে সিরাত আস্তে করে বলল, এ কি, এ কি অবস্থা তোর? কলেজ থেকে ফিরলি নাকি যুদ্ধ করে? এরা কারা মেজমা? শুদ্ধর গেস্ট, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। শুদ্ধর গেস্ট কথাটা তার মস্তিষ্কে টোকা দিল। ঢোক গিলে কয়েকবার। মস্ত বড় ডাইনিং টেবিল জুড়ে সিট দখল করে বসে আছে চেনা অজানা মানুষজন। সে কথা বাড়ালো না, পরনের ড্রেসের হাল দেখে পেয়ারাগুলো রান্নাঘরে রেখে গুটি গুটি পায়ে এগালো সিঁড়ির দিকে। এমনকি সিঁড়িতে উঠতে উঠতে ঘাট ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখতে দেখতে রেলিং ধরে উঠছে। ভয় কাজ করছে। যার গেস্ট সে কি বাসায় এসেছে নাকি? যদি আসে তাহলে মার খাওয়া ফরজ হয়ে গেছে। আজকে মার খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ বুঝি আধমরা হতেই হবে। এসব ভাবতে ভাবছে সে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে সিঁড়ি পেরিয়ে শখের রুমে বরাবর আসতে দরজা খোলার শব্দ শুনল। শুদ্ধ রুমের দরজা খুলেছে দেখে সে তড়িঘড়ি করে লুকাতিকে শুদ্ধর মুখোমুখি পড়েই গেল। এভাবে তাকে দৌড়াতে দেখে শুদ্ধ ভ্রু কুঁচকে দাঁড়ালো। আপাতমস্তক দেখে, বিশেষ করে ড্রেসের হাল দেখে শীতল চাহনি নিক্ষেপ করে বলল, গাছে উঠেছিলি? শীতল মুখ কাচুমাচু করে নত মস্তিষ্কে কেবল মৃদুভাবে মাথা নাড়ালো। শুদ্ধ কিছু বলল না, শুধু ভ্রুচোড়া কুঁচকে তাকিয়ে রইল। রোদে চোখে মুখের কি অবস্থা করেছে! মোদ্দা কথা, ভর দুপুরে গাছে ওঠে কেউ? পরে হাত পা ভাঙলে কি হতো? কি নিশ্চুপ দেখে শীতল আর চোখে একবার দেখে মিনমিন করে বলল, মগডাল থেকে বাবুই পাখির দুটো ছানা পড়ে গিয়েছিল। ছানা দুটো তুলে দিতে গাছে উঠেছিলাম, আর উঠবো না। আপনি কখন এলেন শুদ্ধ ভাই? আপনার না দেরিতে ফেরার কথা ছিল? শোকেসে সাজানোর তলব করে ভুলে গেলে চলবে? তোর এত আগ্রহ দেখে দেরি করিনি, কাজকর্ম ফেলে চলে এসেছি। চল এবার, শোকেসে সাজাবি আমায়। শীতল মুখটা চুপসে গেল। সে চুপসানো মুখটা নিয়ে মায়া মায়া সুরে শেষ প্রচেষ্টায় নামলো। এই মুহূর্তে মিষ্টি মিষ্টি কথায় যদি একবার পালিয়ে বাঁচতে পারে, ভুলেও রুমের দরজা খুলবে না। তবে তার কাছে শুদ্ধকে ঘায়েল করার একটা অস্ত্র আছে। হঠাৎ কোথা থেকে যেন তার অসীম সাহস উদয় হলো। সে মিষ্টি কথার পটাতে না পারলে সে অস্ত্রটা কাজে লাগাবে বলে ভেবে নিল। অতঃপর সে বলল, মজা করে বলেছি, তাই আমি ক্ষমা প্রার্থী। এরপর যদি মারেন, আমি কিন্তু বড় বাবাকে বলে দিব আপনি সিগারেট খান। কথা বলে শুদ্ধর চোখে চোখ রেখে তাকালো। তাকাতেই মনে হলো ভুল করে ফেলেছে নাকি আরেকটা। ভয়ে বুকটা ধুরুপুরু করে কাঁপছে। তবে তাকে অবাক করে দিয়ে শুদ্ধ পাল্টা জবাব দিল না।
পাশ কাটিয়ে চলে গেল। শীতলের খুশি এবার দেখে কে। সে গাল ভর্তি হেসে শত্রুকে পরাজিত করার খুশিতে নাচতে নাচতে গাইতে গাইতে তার রুমে চলে গেল। ভেবেও নিল এবার থেকে শুদ্ধ মারতে এলে এই হুমকিটাই দেবে সে। বিদেশিরা সাধারণত ঝাল খেতে পারে না, তাদের কথা মাথায় রেখে সব রান্না করা হয়েছে। শাওনও এসেছে সবার সঙ্গে আলাপ জমাতে। শুদ্ধ নিচে নেমে আগে মাছাচিদের যাওয়ার ইশারা করে নিজেই সবাইকে তুলে খাওয়ানোর দায়িত্ব নিল। সিতারা চৌধুরীর হাতের বাঙালি রান্না তৃপ্তি করে খেয়ে তারা বাহবা দিল। ছেলেদের খাওয়া শেষ হলে তারা সবাই ড্রয়িং রুমে সোফায় বসলো। শুদ্ধ খায়নি দেখে মাছাচিদের সঙ্গে খেতে বসলো। বোনরাও বসেছে। শখ স্বপ্ন এতক্ষণ উপরেই ছিল। বাইরে কেউ এলে বাড়ির মেয়েদের বারবার তাদের সামনে ঘোরাঘুরি করা পছন্দ নয় শুদ্ধ সায়নের। কারণ ছাড় দিলেও শুদ্ধ দেয় না। তাই তারা এসে নিচে নামেনি, মায়ের ডাকে খেতে এসেছে। সবাই বসেছে কিন্তু শীতল নেই। একটু পরে সেও ফ্রেশ হয়ে খেতে এলো। শখ শীতলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা ইশারা করলো। শখের ইশারায় মাথাতে ওড়না তুলে ভেজকি কেটে চেয়ার টেনে বসলো। এইটুকু ইশারা না করলে শীতলের সঙ্গে সঙ্গে বড় ভাইদের কাছে তাদেরও বকা খেতে হতো। সবাই খেতে খেতে টুকটাক গল্প করছে, তবে নিচু স্বরে। সিতারা চৌধুরী সেলের প্লেটে খাবার তুলে দিচ্ছেন। হঠাৎ ব্যথাতুর শব্দ শুনে সবাই চোখ তুলে তাকালো শীতলের দিকে। শীতল ঠোঁট চেপে ধরেছে। সিরাত তখন বকলেন, কি রে, দাঁতে পাথর পড়েছে নাকি? শীতলের ঠোঁট থেকে হাত সরাতেই দেখলো ঠোঁটে কামড় লেগে রক্ত বেরিয়ে গেছে। এত রক্ত দেখে স্বর্ণপর্ণের দিকে পানি এগিয়ে দিলেও সিমিন শীতলের পিঠে ধুম করে কিল বসিয়ে দিলেন। নিজে নিজে খেতে গিয়ে কে ঠোঁট কেটে ফেলে? এখনো কি ছোট আছে, নাকি তাকে হাতে তুলে খাইয়ে দেওয়ার বয়স আছে? এত তাড়াহুড়ে খেতে হবে কেন? সব সময় এত কিসের চঞ্চলতা? সিমিন মেয়েকে চাপা সুরে বকতে শুরু করলেন। এদিকে ঠোঁটের তীব্র জ্বলন, অন্যদিকে কিল। এই দুটোর চাপে শীতল ঠোঁট ভেঙে কেটে ফেললেন। সে কাঁদতে কাঁদতে উঠতে গেলে তার হাত ধরে সিতারা থামিয়ে দিলেন। ছোট যাকে বকলেন। সিমিনের এই স্বভাবটা খুব খারাপ। যেটাই হোক মেয়ে দুটোকে মারেন, বকেন। জায়ের কথা খেয়ে সিমিন কথা বাড়ালো না। নিজের এঁটো হাতটা ধুয়ে শীতলকে আগে পানি খাওয়ালেন। রক্ত মুছে দেখলেন কতটুকু কেটেছে। তারপর রান্নাঘর থেকে মধু এনে ঠোঁটে লাগিয়ে দিলেন। মাংসের ঝোলের ঝালটা কম এলে মাংসের ঝোলের ঝালটা কমে এলে চোখের পানি নাকের পানি এক করে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আধ খাওয়া রোস্টের দিকে। ভীষণ মজা হয়েছে রান্নাটা। মেজমা রান্না করেছে। চোখ বন্ধ করে বলে দিতে পারবে সে। ইচ্ছে ছিল তিনটা সাবার করার, কিন্তু কিছু কিছু খেতে পারেনি। কেবল দুই লোকমা ভাত মুখে পুড়েছিল। তার আগেই কামড় লেগে ঠোঁট কেটে গেল। ভর দুপুরে পেট পুড়ে সবাই খেলো, কিন্তু মেয়েটা কিছু খেতে পারলো না দেখে সিমিন গলা দিয়েও খাবার নামলো না। উনি দই মিষ্টি এগিয়ে গমগমে সুরে খেতে ইশারা করলেন। বেশ খানিকটা কেটে ফুলে গেছে ঠেটলের ঠোঁটের নিচের অংশ। মায়ের কিল খেয়ে শীতল কিছু বলার সাহস করল না। অল্প অল্প করে দই দিয়ে মুখে দিল। স্বর্ণের ফোনটা সেই তখন থেকে বেঁচে চলেছে। সাইলেন্ট থাকায় ঘুমে বিপদ কিছুই টের পাচ্ছে না। একবার কল করেও স্বর্ণকে না পেয়ে কিয়ারা এবার শখকে ফোন দিল। শখ কিয়ারের নাম্বার দেখে শীতলের হাতে ফোন ধরিয়ে দিয়ে নিজের পড়ায় মন দিল। শীতল ফোন কানে ধরে শখের রুম থেকে বেরিয়ে ধীর পায়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। কিয়ারার নাক টেনে কান্নার শব্দ পেতে সে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কিরে কাঁদছিস কেন? তোর ফ্যাচার ফ্যাচার কান্নার শব্দ শুনতে কল করেছি? শীতল, আমার দম বন্ধ হয়ে আসছে। কাঁদতে কাঁদতে আমি শেষ। তুর্যের সঙ্গে কেন এমন হলো, কেন? একথা শুনে শীতল মস্তিষ্কে জোর খাটিয়ে মনে করার চেষ্টা করলো। তুর্যকে এই নামের কাউকে চিনে বলে তো মনে পড়ছে না তার। তবে কিয়ারা কাছে মানে আপনজন হবে হয়তো। তাই সে সান্ত্বনা দিয়ে বলল, থাক কাঁদিস না। আমরা কেউ সারা জীবন বেঁচে থাকার জন্য আসিনি। আমাদের সবাইকে মরতে হবে। এদিকে শীতলের সান্ত্বনার বাণী শুনে কিয়ারের কান্না বন্ধ হয়ে গেল। সে নাক টানতে টানতে পাল্টা প্রশ্ন করলো, সূর্য মরেনি রে শীতল। সে তিথির চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে বাসর সেরেছে। ভাবতে পারছিস কতটা কষ্টের? বাল! কে তুর্য, কে তিথি? কার কথা বলছিস তুই? এমনিতেই মুড অফ। খবরদার বলছি, মাথা খাবি না আমার। ক্লিয়ার কার কথা বল, নয়তো দূরে গিয়ে মর। নিজের জীবনের সুখ নেই, ও আসছে অন্যজনের দুঃখের কাহিনী শোনাতে। শীতলের বিরক্ত মাখা কথা শুনে কিয়ারা চুপসে গেল। কান্নাকাটি অফ করে জানালো সে কলেজ থেকে ফিরে কাজিন রিলেটেড উপন্যাস পড়ে শেষ করেছে। উপন্যাসের নায়ক ভুল বুঝে আরেকজনকে বিয়ে করেছে। নায়িকার সামনে বউ নিয়ে বাসর ঘরে ঢুকেছে। চিঠি তুর্য ছিল কাজের। মূলত বাড়ির কেউ জানতো না তারা একে অপরকে ভালোবাসে। চমৎকার একটি উপন্যাস, তবে উপন্যাসটি স্যাড এন্ডিং। বিচ্ছেদের এন্ডিং মানতে না পেরে কিয়ারা কেঁদে কেটে একাকার অবস্থা। এদিকে মন দিয়ে পুরো কাহিনী শুনে শীতলের মন খারাপ হলো। সে বলল, এটা আমিও পড়বো। কাল দিয়ে যাস তো বইটা।
আগামীকাল কলেজে যাবি? না, সকালের দিকে আম্মুর সঙ্গে ডাক্তারের কাছে যাব। আচ্ছা, তাহলে বিকেলে আমি তোর বাসায় যাব। শোন, তোর কাছে যতগুলো কাজিন রিলেটেড উপন্যাস আছে তুই সবগুলো নিয়ে আসবি। এই জন্যের উপন্যাস খুব ভালো লাগে আমার। আচ্ছা। তারপর সে কথা বলে কল কেটে সামনে তাকালো। হঠাৎ তার মনে হলো সে ছাড়াও এখানে কেউ আছে, কিন্তু কে? কে তার কথা শুনছে লুকিয়ে লুকিয়ে? কি মনে করে সে পেছনে ঘুরতেই দেখে একটু দূরে শুধু দাঁড়িয়ে আছে। চোখ শীতল চাহনি। যা, এখন কি হবে? কি করে বলবে সে যা ভাবছে আদৌ সেরকম কিছুই না। কদিন ধরেই চাপার আগের তোপে শুদ্ধর মনটা বিষিয়েছিল। ভেবেছিল শীতলকে আর কখনো শাসন করবে না, মুখে বারণ করলেও গায়ে হাত তুলবে না। যে তার শাসনকে সবসময় বাঁকাভাবে গ্রহণ করে, চাচাতো ভাই বলে যা তা বলে, তাকে শাসন করার প্রশ্নই আসে না। কিন্তু এই মেয়ে ভীষণ ঘাটতারা। সে যেন মুখিয়ে থাকে তাকে রাগিয়ে দেওয়ার জন্য, করেও তাকে রাগানোর মতোই কাজকর্ম। যেমন আজকে সকালে ফোন দিয়ে যা ইচ্ছে তাই বলল। কেন বলল, কি কারণে বলল, সেও জানে না। তার অহেতুক কল ভালো মেজাজটা বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সকালের ঘটনার পর ভেবেছিল এসে দুটা থাপ্পড় বসিয়ে দেবে, কান টেনে লম্বা করে ভদ্রতার শিক্ষার জ্ঞান দেবে। কিন্তু খেতে বসে হঠাৎ ঠোঁট কেটে রক্তারক্তি হলো দেখে ভাবলো আপাতত থাক, নিজে না দিক, একটা শাস্তি তো পেলই। তখন তার করা অপরাধের শাস্তি মুখ করলেও এখন হাতখানা নিষ্পিস করছে। অনবরত থাপড়াতে ইচ্ছে করছে। বেয়াদবির একটা লিমিট থাকা দরকার। বাসার বাইরে গেস্টরা উপস্থিত রয়েছে, তারা যদি ভুলক্রমেও এসব শুনে কি ভাববে? ফ্রেন্ডসদের কানে গেলেও মজা নিতে বিন্দু পরিমাণ কার্পণ্যবোধ করবে না, বরং ওরা নিজ দায়িত্বে রটিয়ে দেবে যা হওয়ার নয় সেসব কথা। শীতলের আচমকা শুদ্ধকে দেখে জোরপূর্বক হাসলো, মাথা চুলকে তার লম্বা বিনুনিটি নাড়াচাড়া করে কিছু বলার জন্য শব্দ খুঁজল। কিন্তু কি বলবে বুঝে উঠতে না পেরে এদিকে ওদিকে তাকিয়ে বলল, কলা খাবেন শুদ্ধ ভাই? বাবা এনেছে। কি যে মিষ্টি খেতে। তোর কেন মনে হলো আমি কলা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি? হে হে, না মানে আমি খাবো তাই ভাবলাম আপনাকেও সাথী। তোর বাপ এনেছে, তুই বেশি করে খা। আচ্ছা, গিয়ে খাই তাহলে। ফোনে কি যেন বলছিলি? শীতল দু ঠোক গেল, আর চোখে দেখেও নিল শুদ্ধের রাগান্বিত চাহনিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে ঠাস করে মেরে ফেলবে। সেও বুঝলো ছাড় পাবে না, তাই কৈফিয়ত দেওয়ার সুরে আমতা আমতা করে বলল, "উম, উপন্যাসের কথা বলছিলাম। আমি তোর কাজিন হই, রাইট? উপন্যাস পড়ে কি হবে? আমি সিঙ্গেল, চল প্রেম করি। না। না কেন? আমি কোন দিক থেকে কম? কাজিন লাভ যখন এতই ভালো লাগে তাহলে সমস্যা কি? কি ভেবেছিস আমার সঙ্গে প্রেম করলে তোকে লিপস্টিক কিনে দিতে পারবো না? শীতল মুখ কাচুমাচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। শুদ্ধর কথার জবাব খুঁজতে ব্যস্ত সে। তবে মুখ ফুটে না বললেও সে মনে মনে জবাব ঠিকই দিল। আপনার মতো হিটলার প্রেমিক চাই না আমার। আপনি এমন এক পুরুষ যাকে ভালোবাসি বললেও থাপ্পড় দিয়ে বলবেন বেয়াদব। বললি কেন ভালোবাসি? ভালোবাসা বলে বেড়ানোর জিনিস? এক্ষুনি কান ধর, ধর বলছি, নয়তো চেলাকার দিয়ে মেরে তোর পা ভাঙবো আজ। মনে মনে চিৎকার করে একথা বললেও মার খাওয়ার ভয়ে মুখে বলা হলো না। শীতলকে চুপ থাকতে দেখে শুধু এক কোণে রাখা ঝুল ছাড়া ঝাড়ুটা নিতে গেলে শীতল বেলকনির সঙ্গে সেটে দাঁড়ালো। চোখ মুখে তীব্র ভয়। সে এবার ভয় ভয় জবাব দিল, কাজিন রিলেটেড বই? ধুর, জীবনেও উপন্যাসের নাম মুখে নেব না। কেন? তোর না ভালো লাগে? কিছুক্ষণ আগেও ভালো লাগতো, এখন আর ভালো লাগছে না। ওসব পচা বই, পচা জিনিস থেকে দূরে থাকাই উত্তম। একথা বলতে সায়ন তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে শুদ্ধর পাশে দাঁড়ালো। শীতলের রিমান্ডে চলছে দেখে হাসতে হাসতে বলল, এখন রুমে যা, শুদ্ধর ফ্রেন্ডরা এদিকে আসছে। কয়েক জোড়া পায়ের পদধ্বনি কাছে আসতেই শীতলের কিছু বলারও সুযোগ হলো না, জুতোস্থান ত্যাগ করলো। সব সময় তার সঙ্গেই এমন হয়, বলতে যায় এক আর মানুষ বুঝে থাকে আর এক, করতে যায় এক ঘটিয়ে বসে আর একটা। জীবনটাই বেদনার। তাকে যেতে দেখে সায়ন বলল, ছোট মানুষ, কি বলতে কি বলেছে বাদ দে। কথার ধার থেকে কিন্তু মনে হচ্ছে না ছোট মানুষ। ওইটুকু ধার না ধারলে কি মনে হবে চৌধুরী বাড়ির মেয়ের? এবার বল, ল্যাবের কাজ কতটুকু এগোল? ঢাকা থেকে একেবারে ব্যাক করবি কবে? কাজ এখনো একটু বাকি আছে, কাজের উপর ডিপেন্ড করছে সব। এসব বলতে বলতে সায়ন পেতে রাখা চেয়ারে বসলো। এতটুকু পথ হেঁটে আসতে গিয়ে হাঁপিয়ে উঠেছে, ক্ষতস্থানে টান পড়েছে। এই অবস্থায় বাইরে যেতেও পারেনি কদিন ধরে। দলের ছেলেপুলেরা ওদিকে আরেক কাণ্ড ঘটিয়ে বসে আছে। যত ব্যথায় থাকুক আজ সন্ধ্যায় একটু বের হতেই হবে। শুধু নিজেও ভাইয়ের পাশে বসে জানালো ল্যাবের কাজ সম্পর্কে। চৌধুরী নিবাসের উল্টো পথ ধরে এগোলেই একটা নির্জন রাস্তা দেখা মিলে। রাস্তার দুধারে গাছ আর জঙ্গল।
সেখানে মাটির নিচে তৈরি করা হচ্ছে শুদ্ধর পার্সোনাল ল্যাব। সেখানে থাকবে মানব কল্যাণে কার্যরত নিত্য নতুন আবিষ্কার। বিদেশিরা মূলত এসেছে ল্যাব পরিদর্শন করতে। কাজ প্রায় শেষের দিকে, যদিও এ ব্যাপারে সায়ন ছাড়া বাড়ির কেউই তেমন ভাবে জানে না, কারণ ল্যাবটা সম্পূর্ণ গোপনীয়তায় তৈরি করা হয়েছে। নির্জন স্থানে এমনভাবে কাজ করা হচ্ছে, কেউ খুনাক্ষুরেও টের পাবে না ল্যাব রয়েছে। শুধু ঢাকা থেকে খুব তাড়াতাড়ি ব্যাক করবে, কারণ এক নতুন আবিষ্কারের ভূত মাথায় চেপে বসেছে। যতক্ষণ না সেই কাজে হাত দিবে, ততক্ষণ তার স্বস্তি মিলবে না, কিছুতেই না। দুই ভাইয়ের আলোচনার মাঝে কামরান, অর্ক, হাসান এসে ধপ করে বসলো। কামরান ফসফস করে জানালো অর্ক থাকলে সে আর থাকবে না। বন্ধুর কথা শুনে শুদ্ধ ভ্রু কুচকে পেট হাতড়ে 200 টাকার নোট বের করে দিয়ে বলল, ধর। কামরান টাকা ধরে হতবাক হয়ে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ বলল, বসে রইলি যে, যা। আমি রাগ করে বলতেই পারি, তাই বলে সত্যি সত্যি চলে যেতে বলবি? এই তোর বন্ধুত্ব? বন্ধু শখ করে একটা ইচ্ছে প্রকাশ করলো। আমিও তার ইচ্ছেকে সম্মান দেখালাম। এখানে ইমোশনাল হওয়ার কি আছে? তাই তো তোর বন্ধু আমাকে কুত্তা দৌড়ানি খাওয়ালো। আমি আর একটু হলে পটল তুলতাম, সেসব কিছুই না। সাধারণ একটা কথা বললাম, তাতেই? যা শালা, তোদের কারো সঙ্গেই বলবো না কথা। শুদ্ধ এবার অর্কর দিকে তাকালো। কে বলবে? এই ছেলেটা সবাইকে খোঁচা মেরে বেড়ায়। এই যেমন কামরানকে কুত্তার দৌড়ানি খাইয়ে কি সুন্দর গো বেচারা মুখ নিয়ে তাকিয়ে আছে। চেয়ারখানা দেখে যে কেউ বলবে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। তাকে তাকাতে দেখে অর্ক দাঁত কপাটি বের করে বলল, আমি কিছু করিনি ভাই, পুরো ঘটনাটা শোন। রাস্তার ধারে একটা লাল কুকুর শুয়েছিল। আমি শুধু পেছন থেকে তার ইয়েতে সুড়সুড়ি দিয়েছি, কিন্তু কুকুরটা আমাকে দৌড়ানি না দিয়ে কামরানের পেছনে ছুটতে শুরু করলো। এখানে আমার কি দোষ? আমি কি কুকুরকে বলেছি ওর পেছনে যা? অর্কের কথার ভঙ্গিমায় সায়ন হু হু করে হেসে উঠল। হাসান মিটিমিটি হাসতে হাসতে বলল, আর একটু হলেই কামরানের বিয়ের স্বাদ মিটে যেত। ছোটবেলায় তুই মানুষকে কামড়ে বেড়াতি, কুকুরটা বোধ হয় তার শোধ নিল। এ কথা বলতে না বলতে কামরান এক ঘুষে বসিয়ে দিল হাসানের বাহু বরাবর। নামের জন্য সবাই তাকে পচায়, সবাই। বন্ধুরা তো কথায় কথায় খোঁচায়। এখনো অর্ক, হাসান আর কামরানের তর্ক বিতর্ক চলছে। আর শুদ্ধ বিরক্ত মুখে তাকিয়ে রইল। তিনজনে সারাক্ষণ মেয়েমানুষের মতো সামান্য ব্যাপারে ঝগড়া করে। ঝগড়া থামাতে গেলে তার সঙ্গেও তুমুল ঝগড়া বেঁধে যায়। পরে নিজেরাই সরি বলে দাঁত বের করে হাসে। লজ্জা বলে কিছুই নেই এদের। এরা শুধু কাজের সময়টুকু সিরিয়াস থাকে। সেই সময় তারা সায়েন্টিস্ট রূপে ফিরে আসে। দূরদর্শিতা, গম্ভীরতা, বুদ্ধিমত্তা তাদের চেহারায় স্পষ্টভাবে ফুটে ওঠে। দুই বিদেশি স্যান্ডি, জুলিও তাদের সঙ্গে মিশে বাদর তৈরি হয়েছে। শার্ক চুপ করে সেই সব এতক্ষণ দেখে কথা শুনছিল। শুদ্ধ আর আগে কখনো বাসায় বন্ধুদের আনেনি, এবারই প্রথম। আনার যথাযথ কারণও রয়েছে বলে। প্রতিটা পেশায় একজন শিক্ষাগুরু থাকে। ওনা থেকে হাতে খড়ি হয় সব কাজের। এরপর শিষ্যরা যখন শিখে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় নিজেরা কিছু করে দেখানোর আশায়। বিগত 5 বছরে তারা শিখেছে অনেক কিছু। এবার তাদেরও কিছু করে দেখানোর পালা। নিজেদের আবিষ্কার দিয়ে নিজেদের নাম তৈরি করার পালা। হঠাৎ শাওনের ফোন বেজে উঠল। সে কল রিসিভ করে হ্যালো বলতেই শোনা গেল আহনাফের গলা। আহনাফ দু একটা কথা বলে তার বাবার হাতে ফোনটা ধরিয়ে দিল কথা বলার জন্য। শাওন ওনাকে বিনয়ী সুরে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। ভদ্রলোক অহেতুক কথা না বাড়িয়ে সরাসরি আসল প্রসঙ্গে এলো। শাওন বাবা, বলছিলাম যে বোনের বিয়ে দেবে না? আমার তো 3টে বোন। কার কথা বলছেন আঙ্কেল? সকমায়ের কথা বলছি। বোন বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে, কিন্তু হঠাৎ এই কথা? আহনাফকে তো তুমি ছোট থেকেই চেনো, পাত্র হিসেবে কেমন এটাও জানো। ওর জন্যই শখের হাতটা চাইছিলাম বাবা। আমার বোনের ইচ্ছে ডাক্তারি পড়ার। আমরাও চাই সে ডাক্তারি পড়ুক। তাই ওর বিয়ের কথা ভাবছি না আপাতত। ওর পড়া নিয়ে আমাদের বাড়ি থেকে কোনো সমস্যা হবে না, এতটুকু গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, আমি বাসায় সবাইকে জানিয়ে আপনাকে জানাবো। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। শাওন কলটা কেটে শুদ্ধর দিকে তাকালো। শখের বিয়ের প্রস্তাব এসেছে বুঝতে বাকি নেই কারো। তারপরও শাওন শুদ্ধকে আহনাফের ব্যাপারে যতটুকু বলা যায় বলল। শুদ্ধ আহনাফকে ভালো করে চেনে, ভদ্র ছেলে। দেখা হলেই কথা হয়। অবিবাহিত বোনরা বাসায় থাকলে প্রস্তাব আসবে স্বাভাবিক, তবে ছেলে যতই ভালো হোক বোনের অমতের বিরুদ্ধে তারা যাবে না, কারণ বোনরা পানিতে পড়ে নেই যে প্রস্তাব এলে বিয়ে বিয়ে করে লাফাতে হবে। তাছাড়া তাদের 3 বোন 3 ধরনের। খুব ছোট থেকে সব খুবই নরম মনের। কারো কান্না দেখতে পারে না সে, কাউকে কাঁদতে দেখলে নিজেও কাঁদে। আর স্বর্ণ খুব চাপা স্বভাবের, মনের কথা কাউকে বুঝতে দেয় না, হোক সেটা কারো প্রতি তীব্র রাগ বা অভিমান।
বাকি রইল শীতলের কথা। সে যেন খোলা আকাশের মুক্ত মনা পাখি। মুক্ত মনে উঠতে পছন্দ করে সে। যেই তাকে উঠতে নিষেধ করে, সে তার জাতশত্রু। চোখের বিষ। তার জলজান্ত উদাহরণ শুদ্ধ। বিকেলের দিকে শুদ্ধ বন্ধুদের নিয়ে কোথায় যেন গেল। শাওনও কাজের জন্য বলে গাড়ি নিয়ে বের হলো। শীতলের বাবা শাহাদাত চৌধুরীর ছুটি শেষ। দুপুরের পরপর উনি চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। 3 মাস পরে হয়তো আবার আসবে। বাসায় ছেলেরা কেউ নেই, তাই শীতল শখ আর স্বর্ণকে বাগানে এলো। ঘাসের উপরে খালি পায়ে হাঁটলো। ফুলের বাগানে পানি দিয়ে দোতলায় বসতে শাম্মু কোথা থেকে যেন লাফাতে লাফাতে এসে 3টে গোলাপ ছিল 3 বোনের কানে গুজে দিয়ে থপ করে বসে পড়লো শখের কোলের উপর। তারপর আহ্লাদে সুরে বলল, আপু চলো বউ চুরি খেলি। ভাইয়েরা বাইরে গেছে, যে কোনো সময় চলে আসতে পারে। অন্যদিন খেলবো ভাই, প্লিজ। বউ চুরি না অন্য কিছুর নাম বল। তাহলে চলো কানামাছি খেলি। হঠাৎ শীতলের মনে পড়লো দুপুরের পেয়ারা পড়েছিল, সেগুলো রান্নাঘরেই পড়ে আছে। শীতল দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে পেয়ারা এনে সবাইকে দিল। পেয়ারা খেতে খেতে খেলার প্রস্তুতি নিল। শখের দুচোখ বেঁধে দেওয়া হলো। সাম্য, সৃজন, শখ, স্বর্ণ, শীতল খেলায় ব্যস্ত। তারা শখকে কাতুকুতু দিয়ে পালিয়ে যাচ্ছে। শখ বন্ধ চোখে তাদেরকে খুঁজছে। খেলতে খেলতে খিলখিল করে হাসছেও তারা। সিতারা, সিমি, সিরা তো এসে দাঁড়িয়েছে বাগানে। 3 জা মিলে সবজি বাগান থেকে সবজি তুলতে তুলতে গল্প করছে। টাটকা সবজিগুলো রান্না হবে আজকে রাতে। এখন চৌধুরী নিবাসের গেট পেরিয়ে পুলিশের গাড়ি এসে থামলো। ধপ ধপ করে কয়েকজন পুলিশ গাড়ি থেকে নেমে স্বর্ণকে ঘিরে ধরে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট সুপর্ণা চৌধুরী স্বর্ণ। হঠাৎ চৌধুরী বাড়ির মূল ফটকে পুলিশের গাড়ি দেখে স্বর্ণ, শখ, সাম্য, সেজন দাঁড়িয়ে গেছে। তাদের চোখে মুখে বিস্ময়। শুধু শখের চোখ বাঁধা থাকায় সে হাত বাড়িয়ে খুঁজে যাচ্ছে দুষ্ট ভাই বোনদেরকে। পুলিশ দেখা মাত্র শীতল চটজলদি শখের চোখের বাঁধন খুলে বিস্ময় ছড়া কণ্ঠে বলল, এই আপু, এই দেখ পুলিশ। শীতলের কথা শুনে শখ ভ্রু কুঁচকে তাকিয়ে দেখে সত্যি সত্যি চৌধুরী নিবাসের মূল ফটক পেরিয়ে পুলিশের গাড়ি থেমেছে। কয়েকজন পুলিশ ধপাধপ পা ফেলে তাদের সামনে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাদের পরখ করে নেম প্লেটে লেখা এনসার নামের পুলিশটি অত্যন্ত রুক্ষ কণ্ঠে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী স্বর্ণ। ওনার কথা শুনে ভাই বোনদের বিস্ময়ের মাত্রা চূড়ান্ত লেভেলে পার করলো। তারা একে অপরের মুখ চাওয়াচাই করলেন। কি বলবে খেই হারিয়ে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। শান রাজনীতি করলেও পুলিশ কখনো চৌধুরী নিবাসে প্রবেশ করেনি। আর না পুলিশের জেরায় পড়তে হয়েছে তাদের। অথচ স্বর্ণ কি এমন করেছে যে পুলিশ এসেছে চৌধুরী বাড়িতে? পুলিশের কথা শুনেও স্বর্ণর কোনো হেলদোল দেখা দিল না। সে আপন মনে পেয়ারা চিবাতে ব্যস্ত। ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে জানতো এমন কিছু হবে। তাকে ভাবলে শিন দেখে ইনসান নামের পুলিশটি তেচরা হেসে বলল, চলুন তাহলে যাওয়া যাক। কোথায় যাব? আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে আমরা আসবো না নিশ্চয়। আশাও করিনি। কথা বাড়াবেন না, চলুন। আগে প্রমাণ করুন আমি অপরাধী, তারপরে যাব। একথা বলে স্বর্ণ ঘাসের ওপর বসলো। হাতের আধ খাওয়া পেয়ারাটার দিকে তাকিয়ে বিরক্ত মুখে শীতলকে বলল, কি পেরেছিস এটা? এত কষ্টটা কেন? শীতল জবাব দিল না। হতবাক হয়ে একবার তাকাচ্ছে পুলিশের দিকে আর একবার স্বর্ণর দিকে। পুলিশ ওকে থানায় নিয়ে যাওয়ার কথা বলছে, অথচ এই মেয়ে পুলিশকে দাঁড় করিয়ে রেখে পেয়ারার ভালো মন্দ বিচার করছে। স্বর্ণের মতিগতি দেখে ইনসানের বিরক্তের মাত্রা বাড়ল। একে তো সারাদিন বিশ্রামের সুযোগ পায়নি, মেজাজও চটে আছে, এখন আবার এই মেয়ের নখরা শুরু করেছে। মন তো যাচ্ছে হিড় হিড় করে টেনে নিয়ে যেতে, কিন্তু আদেশ আছে, এই মেয়ে চৌধুরী বাড়ির মেয়ে, তাকে যেন বিন্দু মাত্র অসম্মান করে না হয়। তার ওপর সে নাকি মেজরের মেয়ে। ইনসান বিরক্তির মাত্রা চেপে পুনরায় বলল, দেখুন। ইচ্ছে করছে না। কি ইচ্ছে করছে না? যা দেখাতে চাচ্ছেন সেটা দেখতে। স্বর্ণের কথা আর পুলিশের মুখ দেখে শখ মুখ টিপে হাসলো। এই পুলিশটা যে রাগ চেপে ভদ্রতা দেখাচ্ছে সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। এদিকে বাড়ির পেছন দিয়ে পুঁইশাকের লতা বেড়ে ওঠার 3 জা মাচা করে পুনরায় বাগানের দিকে এসে পুলিশের গাড়ি দেখে অবাক হলেন। 3জনই দ্রুত পায়ে এগিয়ে গেলেন। স্বর্ণের মুখের সামনে হ্যান্ডকাপ ঝুলিয়ে তাকে অ্যারেস্ট করার কথা বলায় সিতারা চৌধুরী বললেন, ওর অপরাধ? হঠাৎ মহিলার কণ্ঠ শুনে তারা পেছনে তাকিয়ে 3জন মহিলাকে দেখে বুঝলো ওনারা চৌধুরীদের সহধর্মিণী। পরনের পোশাকেও আভিজাত্যের ছাপ। ইনসান ওনাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়ে জবাব দিল, উনি গতকাল দুপুরে সম্মানিত এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছে। যা ইচ্ছে তাই বলে অপমান করেছে। সেই ভদ্রলোক আজ মানহানির কেস ফাইল করেছে। কাকে থাপ্পড় মেরেছে স্বর্ণ? কেনই বা মেরেছে? সিতারা এসব জিজ্ঞাসা করার আগে ফোনের টোন বেজে উঠল। শুদ্ধের নাম্বার দেখে উনি কল রিসিভ করতেই শুদ্ধ বলল,
পুলিশকে ফোনটা দাও, কথা বলি। সিতারা চৌধুরী ছেলের কথা শুনে ফোন ইনসানের দিকে বাড়িয়ে দিলে ইনসান ফোনটা নিয়ে কানে ঠেকালো। শুদ্ধর বলা কোনো কথা শোনা না গেলেও পুলিশের মুখভঙ্গি থমথমে হয়ে গেল। চোয়াল শক্ত করে শুদ্ধর কথা শুনে গেল, তারপর ফোন ফিরিয়ে দিল। সেভাবে এসেছিল তারা সেভাবেই চলে গেল। না বাড়তি কথা বললো আর না কাউকে কোনো কিছু বলার সুযোগ দিল। পুলিশকে চলে যেতে দেখে সবাই স্বর্ণকে ঘিরে ধরলো ঠিকই, কিন্তু কিছু বলার আগেই দ্রুত গতিতে শায়নের গাড়ি ঢুকলো। শায়ন গাড়ি থেকে নেমে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে কয়েক মিনিট বলে বাগানে এসে দাঁড়ালো। ভাই বোন এবং মাচাচাচি দেখে গম্ভীরতাকে মুছে ফেলে দ্রুত ভ্রু কুচকে বলল, এই তোরা পেয়ারা কোথায় পেলি? আমাকেও দিয়ে দেখি একটা চিবাই। শীতল সায়নের কাছ থেকে আগেই সরে বসলো। তারপর তার আধ খাওয়া পেয়ারাটার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে দাঁত বের করে হেসে বলল, আমার পেয়ারাটা খুব টক, শকাপুটা নাও। অতঃপর পেয়ারা কাড়াকাড়ি করতে লেগে গেল সে। সিতারা চৌধুরী বারবার মূল ঘটনা জানতে চাইলেও এ কথা ও কথা বলে এড়িয়ে গেল। ছেলের এমন গাছাড়া ভাব দেখে ওনারাও ধরে নিলেন গুরুতর কিছু না। গুরুতর কিছু হলে সায়ন নিশ্চয় দাঁত বের করে হাসতো না। স্বর্ণ সায়নের চালাকি বুঝেও কিছু বলল না। ভাই বোনদের দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেইন টপিকটাই আপাতত চাপা পড়ে গেল। রাত তখন কয়টা হবে? এই একটার কাছাকাছি বোধ হয়। নির্জন রাস্তায় এই টকবকে যুবককে মাটির সঙ্গে চেপে ধরে রেখেছে কয়েকজন ছেলে। শোয়ানো ছেলেটার হাত পা দড়ি দিয়ে বাঁধা, চোখে ভয়, গো গো শব্দে বাঁচার আকুতি ছেলেটার চোখে মুখে। কিছুক্ষণ আগেও দাপট দেখিয়ে মা মাসি তুলে বিশ্রী বিশ্রী গালি ছুড়েছে, একজনকে ঘুষি মেরে রক্তাক্ত করেছে, এখন নিজে বাঁচার ভয়ে প্রাণ ভিক্ষা চাচ্ছে। এই জন্যই বোধ হয় প্রবাদ প্রচলিত আছে, পিপিলিকার পাকা গছায় মরিবার তরে। ঠিক সেই মুহূর্তে বাইকে করে শায়ন উপস্থিত হলো। পরনে 3 কোয়ার্টার কালো প্যান্ট আর সাদা টি শার্ট। সে শীষ বাজাতে বাজাতে বাইক স্ট্যান্ড করে চাবি ঘোরাতে ঘোরাতে তাদের কাছে এসে থামলো। চারদিকে তখন অন্ধকার। এদিকে রাতের বেলা গাড়ি ঘোড়া আসে না বিধায় জায়গাটা খুবই শুনশান। শাওন ঘোরাতে ঘোরাতে এসে ছেলেদের তাড়া দিয়ে ধারালো ছুরি তুলে নিল। ছুরিটা উল্টে পাল্টে দেখে ধার পরখ করে নিল। সব ঠিকঠাক দেখে সন্তুষ্ট সুরে বলল, ভালোই ধার আছে, আমার এনার্জি কম লস হবে। শাওনের ইশারা পেয়ে ছেলেগুলো ওই ছেলেটাকে আরো শক্ত করে চেপে ধরতে শাওন ছেলেটার আল ধরে শান্ত কণ্ঠে বলল, আমার বাড়ির মেয়ের রেট জানতে চেয়েছিলি শুনলাম, কাজটা ভালো করিসনি। এসব পাগলামি কেউ করে রে পাগলা? এই ওর মুখটা খুলে দে, মরার আগে কি বলে শুনি। নানু নামে একটা ছেলে ওই ছেলেটার মুখ খুলে দিতে ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, ভাই, ভাই আর করবো না ভাই, মাফ করে দেন ভাই। ভাই না, বাপ ডাকলেও ছাড় পাবি না তুই। তোর মরার টিকিট অলরেডি কনফার্ম হয়ে গেছে। আমি আপনার বোনের পা ধরে মাপ চাইবো ভাই। আমার অপরাধ আমি স্বীকার করব। শুধু একবারের জন্য জাহান ভিক্ষা দেন ভাই। মাফ করতাম যদি তোর নোংরা কথা শুনে আমার বোনটা না কাঁদতো। মাফ করতাম যদি আমার মাকে নিয়ে গালি না দিতি। মাফ করতাম যদি আমার বোনকে তুলে আনার জন্য ভুয়া পুলিশ না পাঠাতি। কি ভেবেছিস পুলিশের পোশাকে গেলে আমরা আমাদের বোনকে তোদের হাতে তুলে দিতাম আর তোরা আমার আদরের বোনকে খুবলে খুবলে খাবি? এত সোজা না রে সুরের বাচ্চা, না। চৌধুরী নিবাসের মেয়েদের গায়ে কলঙ্ক লটানো এতটা সোজা না। গু খেয়ে রাজনীতির মাঠে নামিনি রে। একথা বলে শান্ত ছুরি দিয়ে ছেলেটার গলায় আঁকিবুকি করতে করতে ফিসফিস করে বলতে শুরু করলো, তোকে একটা সিক্রেট বলি শোন। আমরা দুই ভাই। আমি শায়ন, আমার ভাই শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে আমাদের কোনো মিল নেই, না দেখতে আর না স্বভাবে। যা আছে সবই অমিল। আমরা দুজন দুই মেয়ের মানুষ। আমাদের রক্ত যেহেতু এক, এক বাবা মায়ের সন্তান। যদি বলি মিল না থাকে রক্তের বদনাম হয়ে যাবে। তাই কষ্টে সৃষ্টি একটা মিল খুঁজে বের করেছি আমরা। সেটা কি জানিস? আমরা দুজনই হাইড অ্যান্ড সিক খেলতে এবং খেলাতে ভালো পারি। দক্ষ প্লেয়ার বলতে পারিস। এতটুকু বলতে শায়ন থামলো, একা একা ঠোঁট টিপে হাসলো। এরপর নক্ষত্র ভরা আকাশের দিকে একবার তাকিয়ে এদিকে ওদিকে ঘাড় কাত করে ফুটালো। তারপর পুনরায় বলল, আমি ভালোর মুখোশ পরে সবার কাছে ভালো হয়ে চলার চেষ্টা করি। তবে রেগে গেলে অন্য কথা। আর শুদ্ধর ভেতরে যা বাইরেও তা। ও এমন এক ছেলে, নিজের বাপ ভাইয়ের পেছনে বাঁশ দিয়ে জিজ্ঞাসা করে ব্যথা পেলে নাকি? তাহলে একবার ভাব সে কতটা ক্রেজি। আমি তোকে ছেড়ে দিলেও শুদ্ধর হাতে পড়তে হবে। ওর হাতে পড়লে সহজে মারবে না, তবে তোর বলিষ্ঠ দেহখানা রিচার্জের কাজে লাগাবে। আমার ভাই অপছন্দের কাউকে ধীরে ধীরে মারতে পছন্দ করে, আর ধীরে ধীরে মরলে কষ্ট বেশি হয়। এর চেয়ে আমার হাতে মরে যা, কথা দিচ্ছি আমি কম কষ্ট করে মারবো।
কথা বলে শাওন ছেলেটাকে কিছু বলার আগেই গলায় ছুরি চালিয়ে দিল। পাক্কা হাত একটুও কাঁপলো না, ধারালো ছুরিতে এবড়ো থেবড়ো হয়ে গেল। ঠিক যেভাবে কুরবানির পশুকে করা হয় ঠিক সেভাবেই করলো সায়ন। তার পরনে জামা কাপড় লাল রক্তে রঞ্জিত, চোখ মুখে উচ্ছ্বাস, ঠোঁটে তৃপ্তির হাসি। ছেলেটার গলা দেহের সঙ্গে খানিকটা লাগিয়ে রেখে শান বসা থেকে উঠে দাঁড়ালো। ছেলেটার পিছ ঢালা রাস্তায় ধরফর করছে, গলা দিয়ে গোগো শব্দ বের হচ্ছে, গলার ফাঁক গলিয়ে গলগল করে রক্তের স্রোত বইছে। কয়েক মিনিট ছেলেটা কাটা মুরগির মতো ছটফট করতে করতে একটা সময় থেমে গেল। চোখ খোলা রাখা অবস্থায় তার প্রাণ পাখি দেহ ত্যাগ করলো। শান পরনের টি শার্টের দিকে তাকিয়ে বিরক্ত হলো। রক্তমাখা হাতে টি শার্টটা ঝেড়ে ঝুড়ে মুখে বলল, ধুর বাল, জানোয়ারের রক্তে শীতলের দেওয়া স্বাদের টি শার্টটাই নষ্ট করে ফেললাম। কথা বলে মুখে বিরক্তকর শব্দ তুলে নান্নুর হাতে ছুরিটা দিয়ে বাইকে চেপে বসলো। উপস্থিত ছেলেপুলেরা লাশ গায়েব করতে ওস্তাদ। আলাদা করে কিছু বলতে হলো না তাদের। তবে রাজনীতিতে জাহিদ হোসেনের একমাত্র ছেলে অঙ্কনকে মন মতো শাস্তি দিতে পেরে মেজাজ ফুরফুরে। খুব শান্তি লাগছে, মনে হচ্ছে পৃথিবীটা এত রঙিন কেন, সুন্দর কেন। এই নির্জন রাস্তায় বাইকের গতি স্বাভাবিক রেখে শীষ বাজাতে বাজাতে ফুৎফুল্ল সুরে গান ধরল। কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেমের কারণে ভালোবাইসো বাইসো রে বন্ধু, আমায় যতনে। পরের দিন সকালে বন্ধুদের বিদায় জানিয়ে কেবলই এসে বসেছে শুদ্ধ। ডাইনিং টেবিলে চেয়ারে বসে তিন বোন গল্পগুজব করছে। আজকে সরকারি ছুটি বিধায় সবাই বাসাতেই আছে। শুধু সোফায় বসে সামনের সেন্টার টেবিলে থাকা এসি রিমোট নিয়ে এসি অন করলো। গরমে যান যায় যায় অবস্থা। সে এখনো তাকে খেয়াল করেনি হয়তো। কাউকে ডেকে পানি চাইতেও শুনতে পাবে না, কারণ সাম্য সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান ছেড়েছে। এটা যেন বিয়ে বাড়ি। হঠাৎ মায়ের বকুনিতে সে গান বন্ধ করলে ফুটবল খেলতে চলে গেল বাগানে। সুজন সেখানেই আছে। গান থামায় সকলের কান মাথা যেন বাজলো। এদিকে শীতল শখ স্বর্ণকে লাল শাক বাঁচতে দিয়ে গেছেন সিরাত। তিনজন বাঁচতে বাঁচতে গল্প করছে। হঠাৎ কিভাবে শীতল রান্নাঘরে থাকা সিতারা চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, ও বড় মা, শুদ্ধ ভাইয়ের বিয়ে দিবে না? দিব। ভালো মেয়ের সন্ধান পেলে খোঁজ দিস। খোঁজ আছে, কিন্তু তোমার ছেলের বউ টিকবে না। বিয়ে দিয়ে আর কি করবা? ভাইয়ের বিয়ের চিন্তা বাদ দিয়ে অহেতুক টাকা পয়সা খরচ না করে ওই টাকাগুলো আমাকে দাও। ট্যুরের থেকে ঘুরে আসি। শীতলের কথা শুনে সিমিন এবার খ্যাক করে উঠে ধমক সুরে বললেন, এ আবার কেমন কথা? বড় ভাইকে নিয়ে এভাবে কথা বলে? দিন দিন বেয়াদবের দাড়ি হচ্ছে একদম। আম্মু, পুরো কথা না শুনে শুধু শুধু বকবে না। শুদ্ধ ভাইয়ের বউ টিকবে না কারণ শুদ্ধ ভাইয়ের সমস্যা আছে। এবার সিতারা সিরাত সিমিন একে অপরের মুখ চাওয়াচাই করলো। এই মেয়ের সমস্যা বলতে কি বোঝাতে চেয়েছে? ওনারা যা ভাবছেন তাই? তার মানে সমস্যার কারণে সুতোষান বিয়ে করতে রাজি হয় না। সমস্যা থাকতেও পারে, তাই বলে দুজনারই? এ আবার কেমন কথা? কই আগে কখনো শুনেনি তো। শীতল চঞ্চল, কিন্তু সে না জেনে শুনে আন্দাজে কথা বলার মেয়ে নয়। তাও আবার শুদ্ধকে নিয়ে, কারণ শুদ্ধকে নিয়ে ভুল বকলেই তার কপালে মায়ের নিশ্চিত। তাই তার কথা গুরুত্ব সহকারে নিলেন ওনারা। অতঃপর তিন যা নিজেরা গল্পগুজব করে রান্নাঘর থেকে বেরিয়ে শীতলের কাছে এসে বললেন, হ্যাঁ রে মা, তুই জানলি কিভাবে? শুদ্ধ সমস্যা আছে, সকাল থেকে ডান হাত চুলকাচ্ছে। টাকা আসবে বোধ হয়। আচ্ছা টাকা দিব, এখন বল। ভাইয়ের বন্ধুরা বলা বলে করছিল, ভাইয়াও ছিল, উনি নিজেও স্বীকার করেছেন। আমি শায়ন ভাইয়ের রুমে যাওয়ার সময় ওনাদের কথা বলা শুনতে পেয়েছিলাম। শীতলের কথা শুনে সিতারাও চিন্তায় দ্বিগুণ বেড়ে গেল। এই তাহলে বিয়ে না করার মূল কারণ। এর সমাধান পাবেন কিভাবে? না না, জেনে শুনে এসব নিয়ে বসে থাকা যাবে না। আজকেই সারাফত চৌধুরীর সঙ্গে কথা বলতে হবে। প্রয়োজনে ওই দুই গাধাকে মারতে মারতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এগুলো চেপে থাকা জিনিস, চেপে রাখলে কি সমাধান হবে? বাবা মায়ের কাছে এত কিসের লজ্জা? না না, এতদিন জানতো না বিধা ছেলেদের নানান অজুহাত মেনে নিয়েছে। আর যেহেতু জেনেই নিলেন, আর বসে থাকবেন না। এদিকে সোফায় বসা শুদ্ধ ফোন স্ক্রল করা আঙুলটা থেমে গেল। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে মায়ের চিন্তিত মুখের দিকে। এদের বলা কথাবার্তা এবং চিন্তাধারা দেখে শুদ্ধ একবার নিজের শরীরের দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, কি আশ্চর্য, সমস্যা আমার আমি কিন্তু জানি না, অথচ বাড়ির শুদ্ধ সবাই জেনে বসে আছে। বিড়বিড় করে কথা বলে সে পুনরায় ফোন স্ক্রল করতে করতে হাঁক ছাড়ল। শীতল, বাগান থেকে একটা চেয়ালা কাঠ এনে দিত। শরীর ম্যাচ ম্যাচ করছে, কাউকে ইচ্ছে মতো পিটায়। আচমকা শুদ্ধের কথা শুনে চমকে উঠল উপস্থিত সকালে। ঘাড় পাকিয়ে তাকালো আরাম করে বসা শুদ্ধর দিকে। এই ছেলে আবার কখন এলো?
এলো তো এলো, কাউকে ডাকলো না কেন? এদিকে শুদ্ধর কথা শোনা মাত্র শীতল লাফ মেরে উঠে দাঁড়িয়েছে, চোখ মুখে ভয়। ফাটা বেলুনের মতো চুপসে গেছে তার আতুরে মুখখানা। মস্তিষ্কে বারংবার ধাক্কা খেতে লাগলো একটাই কথা, যা, শুনে ফেললো না তো? শুনলে কি হবে? যখনই কিছু বলে তখনই এই লোক ভূতের মতো হাজির হয়। এ কেমন জ্বালা, এ কেমন বিপদ! কিন্তু এখন কি হবে? কি করে নিজেকে বাঁচাবে? পেট ব্যথা করছে না তো? অন্য সময় তো খুব মাথা ঘোরায়, চোখ ঝাপসা দেখে, সবকিছু অন্ধকার হয়ে আসে। তাহলে এখন কিছু হচ্ছে না কেন? অসুখ ও ছেঁচড়া লেভেলের। নতুবা যখন দরকার তখন হয় না, আবার যখন প্রয়োজন হয় না তখন দল বেঁধে শরীরের উপর হামলা করেন। ইস, এই মুহূর্তে মাথা ঘুরে পড়ে গেলে বাঁচার একটা সম্ভাবনা ছিল। এসব ভাবতে ভাবতে সে হাতের মুঠোয় থাকা শাকগুলো রেখে মিনমিন করে বলল, ও, আমি ওয়াশরুমে যাব, আসছি এক্ষুনি। এ কথা শোনা মাত্র শুদ্ধ উঠে এসে তার পথ আটকে দাঁড়ালো। তারপর বাঁ হাতে থাকা ফোনটা পকেটে রেখে বলল, আগে আমাকে তোর কথা ও কাজের হিসাবটা ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যা, এরপর চটপট বল দেখি, তখন কার সমস্যার কথা বলছিলি? আমি কিছু বলিনি ভাইয়া, কিন্তু আমি যে অনেক কিছু শুনলাম। ভুল শুনেছেন হয়তো, বয়স হলে মানুষ ভুলভালই শোনে। ও, এবার যা, বাগান থেকে চালাকাঠ নিয়ে আয়। আর ভুলভাল কিছু বলবো না ভাইয়া, স্বীকার করছিস তাহলে ভুলভাল বকেছিস? স্বীকার না করে উপায় আছে? চেলাকাটার মার খুব লাগে। এ কথা বলে শীতল চুপসানো মুখে বড় মার দিকে তাকালো, চোখ মুখে বাঁচার আকুতি। শীতলকে জেরা করতে দেখে সিতারা চৌধুরী ছেলের বাহু ধরে নিজের দিকে ঘোরালেন। সুযোগ পেলে ছেলের মাথার পিঠে হাত বুলিয়ে স্নেহের সুরে বললেন, রোগের কাছে লজ্জা করতে নেই বাবা। এখন এসব রোগের চিকিৎসা আছে। সন্তানের কাছে মা হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত ছায়া। মায়ের কাছে কিসের লজ্জা? ডাক্তারের কাছে যা বাবা। সায়ন কই, ওকেও ধরে বেঁধে নিয়ে যা। মায়ের কথাগুলো মন দিয়ে শুনল শুদ্ধ। তবে কিছু বলার আগে সায়নের বাইকের শব্দ শুনে কথাখানা আপাতত চেপে গেল। রাতে সায়ন বেরিয়েই কেবল বাসায় ফিরল, পরনে ঝকঝকে নতুন প্যান্ট ও টি শার্ট। কে বলবে এই ছেলে গত রাতে ভয়ানক কাণ্ড ঘটিয়েছে? শান বাইকের চাবি আঙুলে নিয়ে ঘোরাতে ঘোরাতে বাড়িতে প্রবেশ করলো। রান্নাঘরের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সবাই এভাবে তাকিয়ে আছে কেন? আমাকে শান্তি দিবি না বলে ঠিক করেছিস তুই? আর কত টেনশনে রাখবি আমায়? মায়ের থমথমে মুখে তিক্ত কথা শুনে শাওনের ভ্রু জোড়া কুঁচকে গেল। সে একবার শুদ্ধর দিকে তাকালো, তারপর মায়ের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কি করেছি আমি? সকাল সকাল বকছো কেন আমায়? বকবো না তো কি করব? তোর সমস্যা আছে জানিসনি কেন? সমস্যা? আমার আবার কিসের সমস্যা? সীতারা জবাব দিতে পারলেন না, হঠাৎ ওনার কথা আটকে গেল। মাকে থামতে দেখে শুদ্ধ ফিসলে হাসলো, তারপর জবাব দিল, তোমার নাকি শারীরিক সমস্যা আছে, এই জন্য বিয়ে করতে ভয় পাও। মা এটাই বলতে চাচ্ছে আর কি। হোয়াট? কথা কে বলেছে? কার থেকে এসব শুনেছ আম্মু? ভাইকে রাখতে দেখে কেন যেন শুদ্ধর বেশ মজা লাগলো। সে আর চোখে সিঁড়ির উপর তাকিয়ে একবার জবাব দিল, শীতল বলেছে। সায়ন সহ সবাই আশেপাশে তাকিয়ে শীতলকে পেল না, বড়দের কথার মাঝে পালিয়েছে সে। শীতলের নাম শুনে সায়নের ভ্রু জোড়া সমান হয়ে গেল। এগিয়ে এসে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে হাতের উল্টো পিঠে মুখ মুছলো, তারপর বলল, ওই পাগলের কথা শুনে তুমিও পাগল হলে আম্মু? সব কিছুই না। সময় হোক আমি তোমাদের বিয়ের কথা জানাবো। যাই হোক, খাবার বারো, আমি ফ্রেশ হয়ে আসছি। সত্যি সমস্যা নেই তোদের? যদি না থাকে বিয়েতে এত ভয় কিসের? সামনে ব্যস্ততা আরো বাড়বে, কখন বাড়ি ফিরি না ফিরি ঠিক ঠিকানা নাই। এখন বউ আনলে বউ টিকবে না, এর চেয়ে একটু সময় দাও। আর কিছুদিন পর জলজান্ত বৌমা এনে দিব। এ কথা বলে সায়ন সিমিনের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, তোমার না ডাক্তারের কাছে যাওয়ার কথা, গিয়েছিলে? না রে বাপ, আর একটু পরে বের হব। ওকে, আমি সিরিয়াল দিয়ে দিয়েছি, তুমি শুধু ডাক্তারের সহকারীকে আমার নাম বলবে তাহলেই হবে। শুধু বাইরে যাবি? কাজ আছে নাকি কোনো? না, কেন? তাহলে ছোট আম্মুদের সঙ্গে যা। হুম। এ কথা বলে শান হাত দিয়ে তার চুলে ব্রাশ ব্রাশ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সিতারা চৌধুরী বুঝলো ছেলেদের সমস্যা নেই, শীতলী বোধহয় বুঝতে ভুল করেছে। তবে এক পক্ষ খুব ভালো হয়েছে, ব্যাপারটা সবারই জানা থাকলো। এই নিয়েও কেউ কথা বাড়ালো না, তবে স্বস্তির শ্বাস ছাড়লেন। শুদ্ধ আর দাঁড়ালো না, সিমিনকে রেডি হতে বলে নিজের রুমের দিকে পা বাড়ালো। কিছু বলবি? শাওনের কথা শুনে ধীর পায়ে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো স্বর্ণ। একেবারে নিঃশব্দে এসে তাও সায়ন তার উপস্থিতি বুঝে ফেলেছে। তাকে দেখে সায়ন শার্টের বোতাম খুলে ঘামে ভেজা শার্ট শুনল কর্নারে রাখা বিন ব্যাগের উপর। খালি গায়ে সিলিং ফ্যান বরাবর বসে পুনরায় জিজ্ঞাসা করলো, কথা কানে যায় না? এক কথা কতবার জিজ্ঞাসা করব? স্বর্ণ নিরুত্তর থেকে নির্বিকার ভঙ্গিতে এসে দাঁড়ালো সায়নের মুখোমুখি।
তবে মিঠু কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। শাওনও তাই। কিছুক্ষণ এভাবে চেয়ে চোখে কথা বলে স্বর্ণ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে পিছনে না ঘুরে মুখ খুলল। ইনসান অঙ্কনের কাছে। অঙ্কন রাজনীতিবিদের ছেলে। অঙ্কনকে না পেলে সন্দেহের দিন আপনার উপর আসতে পারে, কাজে সাবধান। শাওন শুনল। তার ঠোঁটে কোনো অদ্ভুত হাসি। হাসতে হাসতে সে শরীর এড়িয়ে দিল নরম বিছানায়। তারপর ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে শুধালো, গত রাতে আমার পিছু নিয়েছিলে কেন? দেখতে। দেখে কেমন লাগলো? রাজনীতি করলে রাজনীতির মাঝে হিংস্রতা রাখা উচিত, নতুবা অন্যরা পিষে মারতেও দুবার ভাববে না, কাজেই মন্দ লাগেনি। ভয় লাগছে না আমাকে? না। কেন? অল্পতে যারা ভয় পায় তাদের জীবনে সফলতার প্রাপ্তি ধরা দেয় না। এসবের মধ্যে নিজেকে আর জড়াস না। তোর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা আগে ভাবার উচিত ছিল। নিজের হাতে খুন করতে শিখিয়ে এখন নীতিকথা অনর্থক নয় কি? পরিস্থিতি আহ, আমিও পরিস্থিতি বুঝে কাজ করতে প্রস্তুত। বাড়ির সবাই জানলে কি হবে ভেবেছিস? পিছু ফেরার পথ বন্ধ। আর কিছু করার নেই। একথা বলে স্বর্ণ যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। তাকে যেতে দেখে শায়ন হাসল। অদ্ভুত সেই হাসি। তারপর হাসতে হাসতে বিড়বিড় করে বলল, এই না হলে চৌধুরীদের রক্ত। প্রায় ৮ ঘন্টা পর সিমিন আর শীতল রেডি হয়ে পার্কিং লটে এসে দাঁড়িয়েছে। সিমিন তখনকার ঘটনার জন্য শীতলকে এখনো বকছেন। শীতল মুখে গোমড়া করে চুপ মেরে মায়ের বকুনি শুনছে। এখানে সত্যিই তার দোষ নেই, সে যা শুনেছে তাই বলেছে। একটা কথাও আগ বাড়িয়ে বলেনি। এসব নিয়ে শুদ্ধর ফ্রেন্ডরা নিজেরাই হাসাহাসি করছিল। শুদ্ধের কাঁধে হাত রেখে কিসব বোঝাচ্ছিল। তাদের কথা শুনেই শুদ্ধর সমস্যার কথা জেনে সবাইকে জানানোর কথা ভেবেছিল সে। তার কপাল খারাপ, নয়তো যখনই যা বলে শুদ্ধ ভাই শুনতে পায় কেন? বাসায় নেই জেনেই কথাটা তুলেছিল, কিন্তু কে জানতো কখন এসে খাপটি মেরে বসেছে সেই বিশুদ্ধ পুরুষ। আর কিছু বললেই মারতে হবে কেন? সুন্দর করে বুঝিয়ে বলা যায় না? মনে মনে এসব ভাবতে ভাবতে হঠাৎ কানে এলো, গাড়িতে বসো ছোট আম্মু। একথা বলে শুদ্ধ গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসলো। সিমিনও বসলেন। শীতল বিস্ময় নিয়ে শুদ্ধর দিকে তাকালো। এই লোক তাদের সঙ্গে যাবে নাকি? ও মা, এ কি সর্বনাশের কথা! তারা কি বিয়ে বাড়ি যাচ্ছে যে সঙ্গে যেতে হবে? তারা যাচ্ছে ডাক্তারের কাছে, কারণ তার প্রিয়জনিত কিছু সমস্যা রয়েছে। শুদ্ধ গেলে সে ডাক্তারের সাথে কথা বলতে পারবে না। তার সামনে বলবেই বা কিভাবে তার সমস্যার কথা? এদিকে তাকে গাড়িতে বসতে না দেখে শুধু হর্ন বাজালো। শীতল বলার মতো শব্দ না পেয়ে রাগে গজগজ করতে করতে শুদ্ধর পাশে বসলো। গাড়িতে চলতে লাগলো হাসপাতালের পথ ধরে। রাস্তায় কি নিয়ে যেন বড় মিছিল বের হয়েছে। দলে দলে ছেলেপুলেরা একটাই জয়ধ্বনি, বিচার চায়, বিচার চায়। সেই মিছিল পার হতে একটু সময় লাগলো। জ্যামে বাঁধা গাড়িগুলো ছুটতে লাগলো আরো ২০ মিনিট। এক জায়গায় পানির পাইপ ফেটে পানি বের হয়ে রাস্তার দুই পাশে পানি জমে গেছে। রাস্তা পার হতে গিয়ে একজন খিস্তি খেয়ে চলে যাচ্ছে। এসব নানান ঝামেলা শেষ করে অতঃপর হসপিটালে পৌঁছালো একটু দেরিতে, কিন্তু রিসেপশনের কাছে যেতেই সিমিনের স্কুল ফ্রেন্ডকে কাঁদতে দেখে দাঁড়িয়ে গেলেন। একবার মেয়ের দিকে তাকিয়ে আবার শুদ্ধর দিকে তাকালেন। ওনাকে মুখে মুখে তাকাতে দেখে শুদ্ধ বলল, কি হলো, চলো। উনি এবার আমতা আমতা করে বললেন, বাপ তুই শীতল কিনে ডাক্তারের চেম্বারে যা, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? ওই যে বোরকা পরা মেয়েটা হাউমাউ করে কাঁদছে, ও আমার বান্ধবী, একসঙ্গে পড়েছি আমরা। ও কাঁদছে কেন দেখে আসি। হসপিটালের ভেতরেই থাকবে। এক পা বাইরে যাওয়ার প্রয়োজন হলে আমাকে কল দিবে। একথা বলে শুদ্ধ শীতল কিনে ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়াতে শীতলের নাম ধরে ডেকে উঠল। আসতে অনেক দেরি করাতে তারাই শেষ পেশেন্ট। শীতল দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে। এবার কি হবে? এদিকে পুনরায় নাম ধরে ডাকলে শুদ্ধ ওকে যেতে বলে নিজেও যেতে নিলে শীতল হড়বড় করে বলল, না না, আপনাকে যেতে হবে না, আপনি এখানেই দাঁড়ান। কেন? আমি গেলে কি সমস্যা? আছে, অনেক সমস্যা। এ কথা বলে শীতল একা একা ডাক্তারের রুমে ঢুকে বসলো। ডাক্তার ওকে যা জিজ্ঞাসা করলো আমতা আমতা করে বলল। মহিলা ডাক্তার তবুও সে থতমত খাচ্ছে দেখে ডাক্তার জিজ্ঞাসা করলো, সঙ্গে কেউ এসেছে? হুম। শুদ্ধ ভা শীতল পুরো কথা শেষ করার আগেই সহকারী মেয়েটা হাঁক ছেড়ে বাইরে থাকা তার অভিভাবককে ডাকলো। পাশের চেয়ারে কাউকে বসতে দেখে শীতল সিমিন ভেবে খুশি মনে তাকিয়ে হতবাক হয়ে গেল। আবারও শুদ্ধ ভাই। এই ছেলেটা অভিভাবক এবং এই মেয়ে এখনো অবিবাহিত দেখে ডাক্তার ধরে নিলেন এই ছেলেই তার ফিয়ন্সে। তাছাড়া এই মেয়ের হাতের অনামিকাতে জ্বলজ্বল করছে খুব সুন্দর একটি স্বর্ণের আংটি। তাছাড়া মীরা আপন ভাইকে নিয়ে এই সমস্যা নিয়ে সচরাচর আসে না। তাই তিনি ধরে নিলেন পাশে বসা সুদর্শন ছেলেটা মেয়েটার হবু স্বামী কিংবা বয়ফ্রেন্ড। তাই রসিক মানুষ হিসেবে তিনি প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন, মেডিসিন দিয়ে আমি আমার দায়িত্ব পালন করলাম, এবার আপনিও তাড়াতাড়ি বিয়ে সেরে ফেলুন। ডাক্তারের কথা শুনে শুদ্ধর ভ্রু কুঁচকে গেল। তার বিয়ের সঙ্গে শীতলের রোগের কি সম্পর্ক?
কিসব বলে এই ডাক্তার? তাকে ভ্রু কুঁচকে তাকাতে দেখে ডাক্তার এবারও নিজেই মুখ খুললেন। অবিবাহিত মেয়েদের কিছু কিছু রোগের ট্রিটমেন্ট বিয়ের পর অনেক মেয়ের প্রিয়জনিত অনেক সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি কি বলতে চাচ্ছি,